তো বন্ধুরা, কল্কি 2898 এর টেলার যেমন আমাদের এই মুভিটার প্রতি একগাদা হাইপ সৃষ্টি করেছে, তেমনি এই টেলারটা বেশ কিছু আনএনসারেড কোশ্চেন ছেড়েছে আমাদের উপর। যেমন কি, হোয়াট ইজ প্রজেক্ট কে? প্রভাস মানে ভৈরবা যদি কল্কি না হয় তাহলে এই কল্কি কে? দীপিকা কি অ্যাকচুয়াল সাম 80 আর তার গর্ভে থাকা বাচ্চাটা কি আসলেই কল্কির অবতার? আর যদি তাই হয় তাহলে কলি যখন জানে সাম 80-র গর্ভে কল্কির অবতার আছে যে পরে তার বিনাশের কারণ হবে, তাহলে সে তাকে বাঁচিয়ে রাখতে চাইছে কেন, মেরে ফেলেনি কেন? এছাড়া সবচেয়ে বড় প্রশ্ন, এই ইয়াস্কিন কে? আর এই ইয়াস্কিনে কি আসল কলি পুরুষ? এরকমই অনেক কোশ্চেন আছে যেগুলোর অ্যান্সার আমাদের টেলার দেয়নি। বাট আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি আছি তো নাকি? তো আজকের এই ভিডিওটা কল্কি টেলারের এরকমই কিছু আনঅ্যান্সারেড কোশ্চেনগুলোকে নিয়ে। তো এইসব কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকুন। তো আর বেশি দেরি না করে চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। বাট তার আগে এই ভিডিওটাকে শেষ অবধি না দেখে যাওয়ার অনুমতি नहीं दी जाएगी। তো সবার প্রথমে আসি কলি পুরুষের কাছে। তো হু ইজ কলি? তো এই কলি পুরুষের ব্যাপারে জানতে হলে আমাদের কয়েক যুগ পিছনে যেতে হবে। তো হয়েছিল কি, একবার ভগবান ইন্দ্রের সাথে একটা অসুরের যুদ্ধ হয়, যে যুদ্ধে ভগবান ইন্দ্র বিজয় লাভ করে। এখন যখন এটার ব্যাপারে পুরো সংসার জানতে পারে তখন সবাই অনেক হ্যাপি হয়। এই সময় দুর্বাসা মুনি একটা মালার হার নিয়ে ইন্দ্রদেবের কাছে আসে তাকে অভিনন্দন জানাবার জন্য। এত বড় একজন অসুরকে যুদ্ধে পরাস্ত করার জন্য এখন ইন্দ্রের মনে অহংকার চলে এসেছিল। যাই হোক, এরপর ইন্দ্রদেবের সভাতেই একটা সভা বসে, যেখানে অনেক দেবতা ঋষি মুনিরা এসেছিল, যেখানে মুনি দুর্বাসাও এসেছিল। দুর্বাসা মুনি এখানে এসে অবাক হয়ে যায়। সে দেখে যে মালাটা সে ইন্দ্রদেবকে পরিয়েছিল সেটা তার হাতির গলাতে পড়ে আছে। এমনিতে দুর্বাসা মুনি রাগী মানুষ ছিলেন, তারপর আবার এরকম কাজ দেখে সে প্রচুর রেগে যায় আর ইন্দ্রদেবকে অভিশাপ দিয়ে দেয় যে যেভাবে তুমি তোমার এই বীরত্বকে নিয়ে অহংকার করছো সেভাবে তোমার এই বীরত্ব, শক্তি, মান সম্মান খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ব্যাস এখান থেকে শুরু হয় কলি পুরুষের স্টোরি। দুর্বাসা মুনির অভিশাপ কাজ করতে শুরু করে আর ধীরে ধীরে অসুরদের সাম্রাজ্য বাড়তে থাকে। দেবতারা তাদের প্রতি দুর্বল হতে থাকে। এখন এই অবস্থা থেকে দেবতারা ভয় পেয়ে যায় আর তারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হয়। এখন বিষ্ণু তাদের এই সমস্যার সমাধান বলে যে তাদেরকে ক্ষীর সাগরে সমুদ্র মন্থন করতে হবে, যেখান থেকে অমৃত বার হবে, আর সেটা পান করলে অসুররা তাদের কিছুই করতে পারবে না। বাট সমুদ্র মন্থন কোনো সহজ কাজ না, এই কাজটা একার দ্বারা সম্পন্ন করা অসম্ভব। আর এর জন্য তাদের অসুরদের সাহায্য নিতে হবে। আর এর জন্য দেবতারা অসুরদের রাজা বলির কাছে যায় আর তারা ডিল করে যে এই মন্থনের সময় যা কিছু বার হবে সেগুলোকে তারা সমান সমান ভাগে ভাগ করে নেবে, এমনকি অমৃত। বাট অসুর রাজা বলি পরিষ্কার না বলে দেয়, কারণ সে জানতো দেবতারা তাদের সাথে কোনো না কোনোভাবে ছল করবেই। বাট অসুর সম্রাট শুক্রাচার্যের বলার পর অসুরেরা সমুদ্র মন্থন করতে রাজি হয়। অ্যান্ড ফাইনালি শুরু হয় সেই কাজটা যেটা না হলে কলিপুরুষ আমাদের মাঝে কখনোই আসতোই না। মন্থন শুরু হয় আর সবার প্রথমে বার হয় বিষ। এখন সব দেবতারা আর অসুররা মিলে এই বিষটাকে কেউ সহ্য করতে পারছিল না, বাট কাউকে না কাউকে তো এটা গ্রহণ করতেই হবে। তাই ব্রহ্মার কথায় এই বিষটা মহাদেব পান করে নেয়, কিন্তু এই বিষটা তারও সহন ক্ষমতার বাইরে ছিল। তো এখন এটা দেখে মা পার্বতী শক্তিরূপে এসে বিষটাকে মহাদেবের গলায় আটকে দেয়, আর এর জন্য মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। কিন্তু এখানে একটু গড়বড় হয়ে যায়। যখন মহাদেব বিষ পান করেছিল তখন তার কিছু ফোঁটা নিচে অসুর কলির মুখে পড়ে যায়, আর এর জন্য তার ফিজিক্যাল বডি নষ্ট হয়ে যায়, আর এখন সে স্পিরিচুয়াল ফর্মে বেঁচে আছে। যাই হোক, এরপর মন্থনের শেষে অমৃত বার হয়। এখন এই অমৃত লুটালুটির কারণে তার কিছু ফোঁটা অসুর কলির স্পিরিচুয়াল ফর্ম পেয়ে যায়, যার জন্য সে অমর হয়ে যায়। কিন্তু এখানেও একটু প্রবলেম থেকেই যায়। এত কিছুর পরেও কলি অসুর তার ফিজিক্যাল বডিকে ফিরে পায় না, মানে সে শুধু স্পিরিচুয়াল ফর্মেই অমর হয়ে আছে। দ্যাটস মিন যতক্ষণ সে চায় তাকে কেউ দেখতে পাবে না। আর এমনটাই হয়। পুরো সত্যযুগ ধরে সে লুকিয়ে থাকে, কারণ তখন পৃথিবীতে দেবতাদের রাজ ছিল। ত্রেতা যুগেও সে লুকিয়েছিল, কারণ তখন পৃথিবীতে ভগবান রাম ছিল। আর দাপর যুগেও সে লুকিয়ে থাকে, কারণ তখন পৃথিবীতে স্বয়ং শ্রীকৃষ্ণ ছিল। কিন্তু যেই শ্রীকৃষ্ণ তার শরীর ত্যাগ করে সেই কলি অসুর বাইরে চলে আসে, আর তার এখন একটাই লক্ষ্য যে এবার আমি পৃথিবীতে রাজ করব। কিন্তু কলিপুরুষ এখনো তার বডিকে ফেরত পায়নি। সে তার বডিকে তখনই ফেরত পাবে যখন পুরো পৃথিবী জুড়ে পাপেই পাপ হবে। যাই হোক, এরপর থেকে কলি স্পিরিচুয়াল ফর্মে এক্সিস্ট করে। এখন তাকে অধর্ম পাপ ছড়াতে হলে অন্যের ফিজিক্যাল বডিতে গিয়ে এক্সিস্ট করতে হবে, যেমনটা কলিপুরুষ এর আগে বহুবার করার চেষ্টা করেছে। রাবণ, দুর্যোধন আর কংস মামাকে কলিরই একটা ফর্ম হিসেবে ধরা হয়, যারা পৃথিবীতে অধর্ম পাপ ছড়াবার বহু চেষ্টা করেছিল। কিন্তু ভগবানেরা পৃথিবীতে থাকায় কলি তার এই কাজে সফল হতে পারেনি। আর এই সেম কনসেপ্টকে ফলো করছে কল্কি 2898 এডি, যেখানে কলিপুরুষ নিজেকে ম্যানিফেস্ট করছে সুপ্রিম ইয়াস্কিনের দ্বারা। সেটাও আবার তখন যখন কলিযুগ তার চরম পর্যায়ে আছে। আর এখান থেকে উঠে আসবে প্রজেক্ট কে থিওরি। সো হোয়াট ইজ প্রজেক্ট কে? What is Project K?
কলকি 2898 মুভিতে সবচেয়ে সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে প্রজেক্ট কি, একটা জেনেটিক এক্সপেরিমেন্ট যেটাকে সুপ্রিম ইয়াস্কিন ক্যারি আউট করছে। সুপ্রিম ইয়াস্কিন যে কলি পুরুষের রূপ, যেমনটা আমি বলেছিলাম কলি অসুর স্পিরিচুয়াল ফর্মে আকারে এক্সিস্ট করে। রাবণ আর দুর্যোধন এরা কলির অবতার না, তাদের ভিতরে কলির একটা ফর্ম এক্সিস্ট করতো যেটা তাদের ভিতরের খারাপ শক্তিগুলোকে এনার্জি দিত। সেম ভাবে এখানে সুপ্রিম ইয়াস্কিন কলি না, কলি তার ভিতরে এক্সিস্ট করে। তো সুপ্রিম ইয়াস্কিন যদি কলি না হয় তাহলে এই সুপ্রিম ইয়াস্কিন কে? তো আই থিঙ্ক বুজ্জি গ্লিমসে আমাদের যে স্ট্যাচুটাকে দেখানো হয়েছিল সেটাই হয়তো অরিজিনাল সুপ্রিম ইয়াস্কিন, যে একজন অনেক বুদ্ধিমান পাওয়ারফুল ব্যক্তি আর যে এই নিউ ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করেছিল। যেহেতু ইয়াস্কিন একজন পাওয়ারফুল ব্যক্তি তাই কলি অসুর হয়তো তার শরীরকে টেক ওভার করে নিয়েছে। আর তার মধ্যেও স্যাম তার ভিতরে খারাপ শক্তিগুলোকে এনার্জি দেয় যাতে ইয়াস্কিনও রাবণ আর দুর্যোধনের মতো কলির জন্য নতুন ফসল তৈরি হয়। আর কলি অসুর পাপ আর অধর্মকে আবার ছড়াতে শুরু করে, কমপ্লেক্সকে নির্মাণ করে আর ধর্মের কনসেপ্টকে পুরোপুরি মুছে দেয়। এখানে কলি অসুর ইমর্টাল, বাট সে যার বডিতে এক্সিস্ট করে সে কিন্তু ইমর্টাল নয়। সময় এর সাথে সাথে ইয়াস্কিনের শরীর দুর্বল হতে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি তার কি অবস্থা হয়ে গেছে। এখানে তার মাথায় যে কাট মার্কসটা আমাদের দেখানো হচ্ছে, যেখান থেকে ইয়েলো লাইট গ্লো করছে, সেটাকে অনেকে অসুস্থমার মনির সাথে কম্পেয়ার করছি, বাট আমার মনে হয় সেটাই আসলে কলি পুরুষ, কারণ আমরা জানি কলি স্পিরিচুয়াল ফর্মে এক্সিস্ট করে এখন। আর এখানে ইয়াস্কিনকে দেখে মনে হচ্ছে সে আর বেশি দিন ধরে সার্ভাইভ করতে পারবে না। দ্যাটস মিন কলি এখন একটা নতুন বডি চাই। আর এর জন্য কলি এখানে প্রজেক্টকে টেকনোলজিকে আবিষ্কার করে, যেখানে কলি মেয়েদেরকে প্রেগনেন্ট করে বাচ্চা করতে চায়, যে তার নতুন ফিজিক্যাল বডি হবে। বাট প্রজেক্টের কি একটাই উদ্দেশ্য, কলকি অসুরকে তার নতুন ফিজিক্যাল বডি দান করা। কলি চাইলে যে কারো বডিকে তো টেক ওভার করতে পারে, কলি আমি আপনি যে কেউ হতে পারে। তাহলে প্রজেক্টের আসল উদ্দেশ্য কি? কলকি অবতারকে পৃথিবীতে নিয়ে আসাই কি প্রজেক্টের আসল উদ্দেশ্য? আমার তো মনে হয় না এমন কিছু হবে, কারণ কলি জানে তার বিনাশের কারণেই হবে কলকি। তাহলে সে তাকে আর তার মাকে বাঁচিয়ে রাখছে কেন? মেরেও ফেলতে তো পারে নাকি? তাহলে তো এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তারপরও কলি কেন কলকিকে প্রোটেক্ট করছে? তো কলি যেহেতু ফিজিক্যাল বডি চায়, তো আই থিঙ্ক কলি এখানে কলকি ভগবানের ফিজিক্যাল বডিকে চাই। কারণ কলি যদি একবার কোনো করে কলকির ফিজিক্যাল বডির মধ্যে তার কনসিয়াসনেসকে ট্রান্সফার করতে পারে, তাহলে তো কলকি অবতার প্র্যাকটিক্যালি এক্সিস্টই করবে না। দ্যাটস মিন কলিযুগ কোনোদিন শেষ হবেই না, চিরদিন চলতেই থাকবে, কারণ সে বড় হয়ে কলকি না কলি হবে। আর এর জন্যই হয়তো কলকি অবতারের ব্যাপারে জানার পর তাকে নাম মেরে প্রোটেক্ট করছে। আর এর জন্যই হয়তো এখানে দীপিকা বলে, যার এখনো জন্মই হয়নি, সে এত লোকের মৃত্যুর কারণ কি করে হতে পারে? দ্যাটস মিন দীপিকা হয়তো কলির এই প্ল্যানের ব্যাপারে বুঝতে পেরে গিয়েছিল, আর এর জন্য হয়তো সে কমপ্লেক্স থেকে পালিয়ে যায়। বাট এগেন কলি চাইলে এখানে অন্য কারো বডিকে তো টেক ওভার করতে পারতো, তাহলে সে কলকি অবতারের বডিকেই কেন চায়? তো আই থিঙ্ক কলি সবসময় একটা বুদ্ধিমান শক্তিশালী ফিজিক্যাল বডি চাই, যাতে তার বুদ্ধি আর শক্তিকে কাজে লাগিয়ে দুনিয়াতে সে অধর্ম পাপকে প্রচার করতে পারে। বাট বর্তমানে কলির চেয়ে শক্তিশালী আর বুদ্ধিমান কে হতে পারে? সো দ্যাটস হোয়াই কলি এখানে কলকি ভগবানের বডিকে চাই। কিন্তু এখানে কলকির মাথায় এই আইডিয়াটা আসলে কোথা থেকে? তো আই থিঙ্ক কলকিকে এই আইডিয়াটা এই লোকটা দিয়েছি, যে কোনো একজন ইমর্টাল পার্সন। কারণ সে এখানে বলে এই শক্তিটাকে আমি 6000 বছর আগে দেখেছিলাম, মানে সে 6000 বছর আগে বেঁচেছিল। তো আমার মনে হয় এই লোকটা শুক্রাচার্য হতে পারে, যে অসুরদের গুরু ছিল। হ্যাঁ ভাই, শুক্রাচার্য। সে হয়তো কোনো কারণে ইমর্টাল হয়ে গেছিল, কারণ যদি শুধু দেবদেবীরা ইমর্টাল হয়ে থাকে তাহলে তারা ফাইট করবে কাদের সাথে? দুনিয়াকে কাদের হাত থেকে বাঁচাবে? সো দেবতারা যেমন ইমর্টাল হয়ে আছে, তেমনই অনেক অসুরও ইমর্টাল হয়ে আছে যারা কলিকে সাপোর্ট করবে। তো ভাই এই ছিল প্রজেক্টকে আর কলির স্টোরি। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওতে আগে বাড়ার আগে আমি বলে দিই যে এটা ফ্যান থিওরি। ট্রেলারকে অ্যানালাইসিস করে যেমনটা মনে হয়েছে আমি তেমনটা বলেছি। এখানে আমি ঠিক হতেও পারি আর নাও পারি, এগুলো থিওরি, তাই এগুলোকে থিওরির মতনই দেখবেন। নেক্সট ভৈরবা। তো প্রভাস এখানে ভৈরবা রোল প্লে করছি, যে শিব ঠাকুরের একটা অবতার, কাল ভৈরবের এক রূপ। কিন্তু আমরা জানতাম এখানে হয়তো প্রভাস কলির রোল প্লে করবে, বাট ট্রেলার আমাদের পুরো স্বপ্নের উপর জল ঢেলে দিয়েছি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, মুভির নাম কলকি, প্রভাস মেল লিড, আর সে যদি কলকি না হয় তাহলে সে এখানে করছেটা কি? আমার তো মনে হয় না প্রভাসের মতো একজন প্যান ইন্ডিয়া সুপারস্টার মিডিল ম্যানের রোল প্লে করতে রাজি হবে মুভিতে। আর এখানে কলকির থেকে বড় হিরো বা কে হতে পারে? তো আই থিঙ্ক প্রভাসই এখানে কলকি অবতারের রোল প্লে করবে, বাট হাউ? তো ট্রেলার আমাদের অনেক মিসগাইড করছে। আমরা জানি মুভিতে টাইম ট্রাভেলের কনসেপ্ট আছে, যেটা করবে প্রভাস, সেটাও আবার বুজ্জি আর প্রিলুডে দেখানো এই বাচ্চাটার সাহায্যে। এছাড়া আমরা এটাও জানি যে কলিযুগের শেষে কলকি আর কলির যুদ্ধের ম্যান অস্ত্রই হবে টেকনোলজি। সো ট্রেলার আমাদের যত মিসগাইড করুক না কেন, প্রভাস ইজ দ্য ওজি কলকি। নেক্সট দীপিকা।
তো অনেকেই বলছে দীপিকা অ্যাকচুয়াল সাম 80 না, অ্যাকচুয়াল সাম 80 আলাদা কেউ, কারণ মৃণাল ঠাকুরের একটা স্পেশাল ক্যামিও আছে এই মুভিতে। তো অনেকের মতে মৃণাল ঠাকুরের আসল সাম 80। ইন্টারেস্টিং, বাট আমার তো মনে হয় না এমনটা হবে, অনেক ক্রিঞ্জ লাগবে এরকমটা হলে। মৃণাল ঠাকুর হয়তো অভিমন্যুর বউ উত্তরা রোলকে প্লে করতে পারে, কারণ আমরা জানি মুভিতে অশ্বত্থামার ব্যাক স্টোরি আর তার অভিশাপ ইত্যাদিকে দেখানো হবে। আর এখানে উত্তরার কি ভূমিকা তা তো আমরা সবাই জানি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে এতটাই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। বাকি আপনাদের মনে কোনো থিওরি থেকে থাকলে নিচে কমেন্ট বক্স ফাঁকা আছে, কাজে লেগে যাও। বাকি দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।